আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায়ের উপর আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালের 1 নং প্রশ্ন সমাধান করব। চলো একটু আমরা প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে একটি রেওয়া মিল দেওয়া আছে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে আলম সার্ভিস সেন্টারের রেওয়া মিল নিম্নরূপ। আমরা জানি রেওয়া মিল মানে ডেবিট দিকে ব্যয় থাকে, সম্পদ থাকে, উত্তোলন থাকে, ক্রেডিট দিকে আয় থাকে, দায় থাকে, মূলধন থাকে এবং রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় থাকে। এই সমন্বয় মানে কি? এই লেনদেনগুলো রেওয়া মিলে কোনো না কোনো ভাবে হিসাবভুক্তকরণে বাদ গেছে। এখন আমরা যদি সৃজনশীল প্রশ্নের দিকে লক্ষ্য করি, সৃজনশীল প্রশ্নের কয়ে বলছে বন্ধকি ঋণের প্রদেয় সুদ এবং বীমা খরচ কত টাকা তা নির্ণয় করো। চলো আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। আমরা ক নং প্রশ্নের সমাধান করার লক্ষ্যে আমরা আগে খাতায় লিখে লিখবো 1 নং প্রশ্নের সমাধান করার ক আমাকে নির্ণয় করতে বলছে কি বন্ধকি ঋণের প্রদেয় সুদ এবং বীমা খরচ কত টাকা। তাই আমরা লিখবো ঋণের প্রদেয় সুদ ও বীমা খরচের পরিমাণ নির্ণয়। আমরা প্রথমে যেটা বের করব ঋণের প্রদেয় সুদ। এখানে প্রদেয় বলতে আসলে বকেয়াকে বোঝাচ্ছে, যে ঋণের বকেয়া সুদ। প্রদেয় মানে আসলে এখানে বকেয়া, বকেয়া। এখন প্রদেয় ঋণের সুদ বা ঋণের বকেয়া সুদ যেটাই বলি না কেন, আমাদের আগে দেখতে হবে এই প্রতিষ্ঠানের ঋণ কত, ঋণটা রেওয়া মিলে থাকবে। আমরা দেখতেছি 10% বন্ধকি ঋণ 4 লক্ষ টাকা আছে। তার মানে আমরা 4 লক্ষ টাকা কোনো ব্যাংক থেকে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে 10% সুদে ঋণ নিছি। তাহলে আগে আমরা 4 লক্ষ টাকার 10% কাটবো। তাহলে আমরা যদি 4 লক্ষ টাকার 10% কাটি, 4 লক্ষ টাকা এর 10% আমরা পাবো হচ্ছে 40,000 টাকা। এই 10% আমার কি মিন করে? 10% মিন করে যে আমি যদি 100 টাকা ব্যাংক থেকে ঋণ নেই, প্রতি 100 টাকায় আমাকে 1 বছর পর ব্যাংকে 10 টাকা সুদ দিতে হবে। আমি আবারও বলতেছি, এই 10% মিন করে আমি যদি ব্যাংক থেকে 100 টাকার ঋণ নেই, 365 দিন পর আমাকে 10 টাকা দিতে হবে। তার মানে এই পার্সেন্ট বলতে 1 বছরকে মিন করে বা 365 দিনকে মিন করে। তাহলে আমরা 4 লক্ষ টাকা ঋণ নিছি। এই 4 লক্ষ টাকা ঋণের এগেইনস্টে আমি যদি 10% কাটি, তাহলে আমি দেখতেছি যে ব্যাংকে বাৎসরিক আমাকে 40,000 টাকা সুদ দিতে হবে। কিন্তু আমি এখানে ঋণটা নিছি কবে? 1 জুলাই 2022। যেহেতু আমি 1 জুলাই নিছি, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমি 6 মাসের সুদ এখানে দিব বা নির্ণয় করব। আমি যদি 6 মাসের কাউন্ট করতে চাই, তাহলে এই 40,000 টাকা 12 মাসের জন্য, তাহলে 12 মাসের জন্য যদি 40,000 টাকা হয়, 6 মাসের জন্য কত? তাহলে ঐকিক নিয়মে কি করব? 6 দ্বারা গুণ করব, 12 দ্বারা ভাগ করব, তাহলে আমি পাবো 20,000 টাকা। এখন এই বছরে আমি যে 4 লক্ষ টাকা ঋণ নিছি, এই 4 লক্ষ টাকা ঋণের এগেইনস্টে এই বছরে আমাকে মোট সুদ দিতে হবে 20,000 টাকা। এখন 20,000 কি বকেয়া? কারণ আমি তো ঋণের প্রদেয় সুদ নির্ণয় করবো, মানে বকেয়া সুদটা কত। আমাকে কিন্তু বলে নাই ঋণের সুদ কত। যদি ঋণের সুদ কত হতো, এই 20,000 টাকাই হতো। কিন্তু বকেয়ার জন্য এই 20,000 টাকা হতেও পারে, নাও হতে পারে। এখন আমাকে দেখতে হবে আমাদের রেওয়া মিলে বা সমন্বয়ে ঋণের সুদ কত টাকা বকেয়া আছে বা কত টাকা ঋণের সুদ আমি পরিশোধ করছি, এই ধরনের কোনো তথ্য বা কনসেপ্ট দেওয়া আছে কিনা। তাহলে আমি প্রথমে রেওয়া মিলে দেখি রেওয়া মিলে ঋণের সুদ নামে কোনো দফা আছে কিনা। রেওয়া মিলে কিন্তু ঋণের সুদ নামে কোনো দফা নেই। রেওয়া মিলে যদি ঋণের সুদ নামে কোনো দফা থাকতো, এটা বুঝতাম আমি নগদ কত টাকা সুদ প্রদান করছি, এটা নগদ অংশ। রেওয়া মিলে যেটা থাকে ঋণের সুদের নগদ অংশ। তাহলে আমি এই বছর কিন্তু 20,000 টাকার সুদ আমি দিব। এই 20,000 টাকার মধ্যে আমি রেওয়া মিলে দেখতেছি এই বছরে আমি ঋণের সুদ 1 টাকা পরিশোধ করিনি। যেহেতু আমি 1 টাকা পরিশোধ করিনি, তার মানে আমি যে ব্যাংক থেকে ঋণ নিছি, তাহলে পুরো টাকাটাই তারা পাবে, তার মানে পুরোটাই বকেয়া আছে। তাই এখানে আর আমাকে কোনো কিছু বিয়োগ করতে হবে না। তাই আমি খুব সহজেই বলতে পারি ঋণের প্রদেয় সুদ বা ঋণের বকেয়া সুদ হচ্ছে 20,000 টাকা। যাহা নির্ণয় করছি তাহাই। কেন? কারণ রেওয়া মিলে আমাদের নগদ অংশ নাই। কারণ রেওয়া মিলে যেটা ঋণের সুদ থাকে এটা নগদ অংশ। ওকে, এরপরে আমাকে কি বলছে? কয়ে আমাকে বলছে বীমা খরচ কত টাকা। তাহলে আমরা লিখবো বীমা খরচ সমান। এখন বীমা খরচ কত টাকা এটা কেন বলছে, একটু আমি রেওয়া মিলে যাই আগে। রেওয়া মিলে গিয়ে দেখতেছি আমাদের প্রশ্নে অগ্রিম বীমা আছে 24,000 টাকা। অগ্রিম বীমা কত টাকা আছে? আমাদের 24,000 টাকা আছে। এই 24,000 টাকা অগ্রিম বীমা মানে কি? আমরা বীমা কোম্পানিকে সেবা গ্রহণ করার শর্তে, অর্থাৎ আমি প্রতিষ্ঠান সেবা গ্রহণ করার শর্তে 24,000 টাকা অগ্রিম পরিশোধ করছে। এই যে 24,000 টাকা যে অগ্রিম পরিশোধ করছে 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, কারণ রেওয়া মিলটা কিন্তু 2022 সালের ডিসেম্বর 31 তারিখ প্রস্তুতকৃত। তো 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই 24,000 টাকার মধ্যে কত টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটাকে আমরা বলতেছি বীমা খরচ। এই জন্য আমাকে দেখতে হবে এই 24,000 টাকা আমি কতদিনের জন্য প্রদান করছি। আমার সমন্বয়ে বলা আছে
আমি এই 24,000 টাকা প্রদান করছি 3 বছরের জন্য। এখন 3 বছরের জন্য যে প্রদান করছি, কবে প্রদান করছি সেই তারিখটা নির্দিষ্ট করে মেনশন করা নাই। যেহেতু এই তারিখটা নির্দিষ্ট করে মেনশন করা নাই, তাই আমাকে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে আমি 2022 সালের জানুয়ারি 1 তারিখেই দিছি। 2022 সালে আমি যদি জানুয়ারি 1 তারিখে দেই, 2022 সালের জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 1 বছর, এই 1 বছর আমার 2022 সালের সময় অতিবাহিত হয়েছে 3 বছরের মধ্যে। তাহলে আমি টোটাল বীমা খরচ প্রদান করছি 24,000 টাকা 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে আমাদের কিন্তু সময় অতিবাহিত হয়েছে 1 বছর, কারণ আমি তো এখন 2022 সালের ডিসেম্বর 31 তারিখে আছি। যেহেতু 1 বছরের সময় অতিবাহিত হয়েছে, তাই 24,000 টাকার মধ্যে 3 বছরের 1 বছরের ব্যয় রূপান্তরিত হয়েছে। তাই আমি কি করব, এই 24,000 টাকাকে আমি 3 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করব, কারণ এই 24,000 টাকা 3 বছরের জন্য, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1 বছর, তাই আমার বীমা খরচ 8,000 টাকা। তাহলে আমি খুব সহজেই ঋণের বকেয়া সুদ বা প্রদেয় সুদ কত এটা নির্ণয় করতে পারলাম 20,000 টাকা। খুব সহজেই আমি বীমা খরচ কত নির্ণয় করতে পারলাম 8,000 টাকা। আমরা কিন্তু ক সলভ করে ফেললাম। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় কি বলছে, 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি করো। আমরা একটি প্রতিষ্ঠানে কেন আয় বিবরণী প্রস্তুত করি? আমরা আয় বিবরণী প্রস্তুত করি এই জন্য যে আমরা ওই হিসাবকালে আমরা যে ব্যবসায় করলাম, এই ব্যবসা করার ফলে আমাদের আর্থিক ফলাফল তথা নিট মুনাফা বা নিট আয় বা নিট ক্ষতি কত, এটা জানার জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করে থাকি। আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি, আমরা দু ধরনের প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী প্রস্তুত করি। যদি আমরা প্রথম পত্র করি, অর্থাৎ এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী করি, সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী, অন্যের প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী। আমরা যখন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী করি, আয় বিবরণী একদম সহজ। যতগুলো প্রশ্নে আয় আছে, রেওয়া মিল এবং সমন্বয়, আয়গুলোকে এক জায়গায় লিখি। যতগুলো প্রশ্নে ব্যয় আছে, রেওয়া মিল এবং সমন্বয়, সবগুলো ব্যয়কে এক জায়গায় লিখি। আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিট আয় বা নিট ক্ষতি নির্ণয় করি, যদি এটা সেবামূলক প্রতিষ্ঠান হয়। আমরা দেখতেছি আমরা যে ম্যাথটা করতেছি এটা সেবামূলক প্রতিষ্ঠানের। কিভাবে বুঝবো? কারণ রেওয়া মিলে পণ্য ক্রয় বিক্রয় বা ক্রয় বিক্রয় নেই। যেহেতু রেওয়া মিলে ক্রয় বিক্রয় নেই, তাই এটা সেবামূলক প্রতিষ্ঠান। তাই আমরা বোর্ডে লিখে আয় সমূহ। তাহলে আমরা প্রথমে রেওয়া মিলে দেখবো আয় কি কি আছে। আরেকটা বিষয়, রেওয়া মিলে আয় আমি ক্রেডিট দিক থেকে নিব। ভুল করেও আমি ডেবিট দিকের কোনো দফা দেখবো না, কারণ আয় মানেই ক্রেডিট, এটা চিরন্তন সত্য, এইটা খণ্ডানোর কোনো উপায় নেই। তাহলে আমরা যেগুলো ডেবিট সেগুলো চেক করবো না, কারণ প্রয়োজনীয়তা নেই। তাহলে ক্রেডিট কি আছে, 53,000, এটা প্রদেয় হিসাবে, আয় না, এটা দায়। অনুপার্জিত সেবায়, এটা আপাতত দায়, এটা আয় না। তারপরে আমাদের আছে বন্ধকি ঋণ, এটা আমাদের দায়, এটা আয় না। মূলধন, এটা মালিকানা সত্ত্ব, এটা আয় না। আমরা দেখছি সেবা আয় আছে, আমরা লিখবো সেবায়, এটা আমাদের আয়। সেবায় আমাদের 92,000 টাকা আছে, এটা প্রথম ঘরে লিখবো, কারণ সমন্বয়ে কাজ আছে। সমন্বয় গুলো আসলে আমরা একটু পড়ে নিই, আমরা একটু সমন্বয় গুলো করে নিই। আমাদের 1 নম্বর সমন্বয় আমরা আগে দেখছি অগ্রিম বীমা 3 বছরের জন্য ছিল। 2 নম্বরে ছিল বছর শেষে সাপ্লাইজ মজুদ আছে 10,000 টাকা, এটা আমার আয়ের মধ্যে পড়ে না। অনুপার্জিত সেবা আয়ের অর্জিত হয়েছে 24,000 টাকা। তোমরা একটু লক্ষ্য করো, নেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় আছে 36,000 টাকা। এটা আমি এক কথায় বলি, আমি কোনো না কোনো কাস্টমারের কাছ থেকে সেবা প্রদান করার জন্য 36,000 টাকা পেয়েছি। তা আমি মানে প্রতিষ্ঠান, নিজেকে আমি প্রতিষ্ঠান ভাবতেছি, কারণ আমরা তো এখানে আর্থিক বিবরণী যে করতেছি এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য করতেছি। আমরা আয় বিবরণী করি প্রতিষ্ঠানের জন্য, আর্থিক অবস্থার বিবরণী করি প্রতিষ্ঠানের জন্য। তাহলে প্রতিষ্ঠান কোন কাস্টমারের কাছ থেকে সেবা প্রদান করার শর্তে অগ্রিম টাকা গ্রহণ করছে 36,000 টাকা। এই যে আমরা সেবা প্রদান করার শর্তে কাস্টমারদের কাছ থেকে যে অগ্রিম টাকা গ্রহণ করি, এটাকে অনুপার্জিত সেবা আয় নামে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি। এই অনুপার্জিত সেবা আয় মানে কি? প্রতিষ্ঠান 36,000 টাকা সেবা প্রদান করেনি, তাহলে ঋণী আছে। তাহলে এই অনুপার্জিত সেবা আয় যে আমরা রেওয়ামিলে 36,000 টাকা দেখতেছি, এই 36,000 টাকার মধ্যে চলতি বছরে আমরা সেবা দিয়ে দিছি 24,000 টাকা। যদি এই 24,000 টাকা চলতি বছরে সেবা দিয়ে দিছি, তাহলে এই 24,000 টাকা 36,000 টাকার আয়ের অংশ। যেহেতু আমি সেবা আয় লিখছি, এই সেবায়ের সমন্বয় এইটা, তো সেবায় আমরা রেওয়ামিল অনুযায়ী কত দেখতেছি 92,000 টাকা। এই বছরে আমি আরো সেবা দিছি 24,000 টাকা, এটা তো হিসাবভুক্ত করি নাই, তাহলে আমাকে এখানে যোগ করতে হবে। যোগ অর্জিত অংশ। তাহলে আমার অর্জিত অংশ কত টাকা? 24,000 টাকা। এই 24,000 টাকা যদি আমি যোগ করি, আমরা যোগফল কত পাবো? এখানে পাবো হচ্ছে 1,16,000 টাকা। আমরা দ্বিতীয় ঘরে দিলাম, কারণ আমাদের আরো আয় আছে। এই আরো আয় কি আছে? আমরা রেওয়ামিলে দেখতেছি আরেকটা দফা আছে, সেটা হচ্ছে কমিশন প্রাপ্তি। আমরা লিখবো কমিশন প্রাপ্তি। মানে কমিশন প্রাপ্তি কত দেখতেছি? 4,000 টাকা দেখতেছি। তাহলে আমরা যদি পুরো অঙ্কটা এখন চেক করি রেওয়ামিল এবং সমন্বয়, তাহলে আর পুরো অঙ্কে কোনো আয় নেই। তাহলে এখন আমরা কি করব?
দুটো আয়কে যোগ করে তৃতীয় ঘরে লিখবো 1,20,000 টাকা। তাহলে আমাদের 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই হিসাবকালে আমাদের মোট আয় 1,20,000 টাকা। এখন আমরা দেখবো আমাদের প্রশ্নে ব্যয় কি কি আছে, আয় থেকে ব্যয় বিয়োগ করব, তাই শিরোনাম লিখবো বাদ ব্যয় সমূহ। এখন ব্যয় যখন লিখবো, ব্যয়গুলো আমি দেওয়া মিল এবং সমন্বয় থেকে লিখবো। প্রথমে দেওয়া মিলে দেখি, ব্যয় মানে এবার ডেবিট, তার মানে আমি ভুল করে ক্রেডিট দিকে দেখবো না। তাহলে ব্যয় প্রথমেই দেখবো কি আছে, নগদ তৈরি ব্যয় না সম্পদ। সাপ্লাইজ এটা আপাতত ব্যয় না, সাপ্লাইজ মানে অব্যবহৃত দ্রব্য। অর্থাৎ আবারও একটু বলি, সাপ্লাইজ বলতে এখানে আমরা বুঝতেছি যে আমাদের প্রতিষ্ঠানে আমরা যে ব্যবহারযোগ্য দ্রব্যগুলা ক্রয় করি, যেমন খাতা, কলম, পেন্সিল, স্টেপলার মেশিন, পিন, হ্যাঁ, আরো বিভিন্ন কিছু হতে পারে যেটা ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করি, এটাকে আমরা সাপ্লাইজ নামে জানি। তাহলে আমরা সাপ্লাইজ দিচ্ছি কত টাকা, 20,000 টাকা। এটা আমাদের সম্পদ। অগ্রিম আপাতত যেটা সম্পদ, ভূমিত সম্পদে, অফিস সরঞ্জাম সম্পদে, আসবাবপত্র সম্পদে, আমি তো ক্রেডিট দেখবো না। আমরা একদম ব্যয় পাচ্ছি বিজ্ঞাপন খরচ, বেতন খরচ আর উপযোগী খরচ। তাহলে প্রথমে লিখবো বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ আমরা কত দেখতেছি, 5,000 টাকা। সমন্বয়ে কাজ নাই, তাই দ্বিতীয় ঘরে লিখবো। তারপরে লিখবো বেতন খরচ, বেতন খরচ। এখন বেতন খরচ আমরা দেখতেছি আমাদের আছে 30,000 টাকা, এটা সমন্বয়ে কাজ আছে। আমি সমন্বয় নাম্বার 4-এ দেখছি যে কর্মচারীকে আমি বেতন পরিশোধ করিনি 7,000 টাকা দিয়ে, বেতন অপরিশোধিত 7,000 টাকা। অপরিশোধিত বেতন মানে কি, আমি কর্মচারীর কাছ থেকে সেবা নিচ্ছি 7,000 টাকা, তাদেরকে আমি বেতন পরিশোধ করিনি। তাহলে আমি কর্মচারীর নিকট, আমি প্রতিষ্ঠান 7,000 টাকা ঋণী আছি, পরিশোধ করিনি। যেহেতু পরিশোধ করিনি মানে বকেয়া, তাহলে আমরা জানি কোনো ব্যয় বা আয় বকেয়া থাকলে আমরা যোগ করব, অগ্রিম থাকলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখবো যোগ বকেয়া। বকেয়া কেন যোগ করতে হয় এটা কিন্তু আমি পূর্ববর্তী ক্লাসে বুঝিয়েছি। যোগ বকেয়া 7,000 টাকা। আমি যদি যোগ করি তাহলে এই বছরে আমরা বেতন ব্যয় মোট পাবো 37,000 টাকা। এরপরে আমাদের ব্যয় আছে কি, উপযোগী খরচ। আমি লিখবো উপযোগী খরচ। উপযোগী খরচ আমরা কত দেখতেছি, আমরা দেখতেছি 11,000 টাকা। ওকে, তাহলে আমরা রেওয়ামিল অনুযায়ী ব্যয়গুলো লিখে ফেললাম। রেওয়ামিলে কিন্তু 3টা ব্যয় ছিল, একটা ছিল বিজ্ঞাপন, একটা ছিল বেতন, একটা ছিল উপযোগী খরচ। এখন আমরা সমন্বয় চেক করব সমন্বয়ে কি ব্যয় আছে। আমরা 1 নম্বর সমন্বয় দেখতেছি অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদত্ত হয়েছে। আমরা যখন ক করছি বীমা খরচ কিন্তু 8,000 টাকা দেখিয়েছি, আমি লিখবো বীমা খরচ, বীমা খরচ। তাহলে বীমা খরচ আমি লিখবো 8,000 টাকা দ্বিতীয় ঘরে, এটা কিন্তু ক থেকে প্রাপ্ত। আবার 2 নম্বর সমন্বয় দেখতেছি বছর শেষে সাপ্লাইজ মজুদ আছে 10,000 টাকা। তাহলে আমি কি বললাম, সাপ্লাইজ মানে ব্যবহারযোগ্য দ্রব্য। তাহলে ব্যবহারযোগ্য দ্রব্য ছিল আমার 20,000 টাকা, এটা আমাদের সম্পদ ছিল। এই 20,000 টাকার মধ্যে আমরা সমন্বয়ে দেখতেছি বছর শেষে সাপ্লাইজ মজুদ আছে 10,000 টাকা। এই যে বছর শেষে সাপ্লাইজের মজুদ 10,000 টাকা আছে, তাহলে 20,000 টাকার মধ্যে ওটা অব্যবহৃত আছে। কত টাকা অব্যবহৃত আছে, 20,000 টাকা। তাহলে চলতি বছরে সাপ্লাইজ খরচ কত টাকা, তাহলে আমার সাপ্লাই ছিল মোট 20,000 টাকা, আমি এই বছরে ইউজ করিনি 10,000 টাকা, কারণ এটা বছর শেষে মজুদ আছে। তাহলে 20,000 টাকার মধ্যে বছর শেষে যদি 10,000 টাকা মজুদ থাকে, তাহলে চলতি বছরে আমি কত টাকা সাপ্লাইজ খরচ করছি, তো অবশ্যই 10,000 টাকা। তাই আমি লিখবো সাপ্লাইজ খরচ 10,000 টাকা। খরচ কিভাবে, এই 20,000 মাইনাস 10,000, এটা দেখে দিবা, দিয়ে লিখবা দ্বিতীয় ঘরে 10,000 টাকা। ওকে, এরপরে আমরা এখন দেখবো আমাদের আর কি ব্যয় আছে। তাহলে আমাদের 1 নম্বর সমন্বয়, 2 নম্বর সমন্বয়, 3 নম্বর সমন্বয় অলরেডি হয়ে গেছে, আর কোনো ব্যয় নেই। কিন্তু আরেকটা সমন্বয় আছে, সমন্বয় নেই, অটো আছে, সেটা যে 10% বন্ধকি ঋণ, 4 লক্ষ টাকা। তাহলে আমি 4 লক্ষ টাকা ঋণ নিছি 10% সুদে। এখন এই যে আমি 4 লক্ষ টাকা যে 10% সুদে ঋণ নিছি, চলতি বছরে আমাদের ঋণের সুদ বাবদ কত টাকা ব্যয় দেখাবো। 4 লক্ষের 10% 40,000 টাকা। আমি ঋণ নিচ্ছি কবে, 1 জুলাই, তাহলে 20,000 টাকা। এই 20,000 টাকা আমাদের চলতি বছরে ঋণের সুদ বাবদ দেখাতে হবে, সেটা বকেয়া থাক বা না থাক। আমি লিখবো ঋণের সুদ, ঋণের সুদ। ঋণের সুদ আমি লিখবো 20,000 টাকা চলতি বছরে। এখন আমি আন্ডারলাইন করবো, কারণ আমাদের সকল ব্যয় লেখা শেষ। এখন আমরা কি করবো, একে একে ব্যয়গুলো যোগ করব। আমি লিখবো 5,000 টাকা যোগ, আমি লিখবো 37,000 টাকা যোগ, 11,000 টাকা যোগ, এখানে আমি যদি একবারে যোগ করে নেই 38,000 টাকা। আমি যদি যোগ করি আমি পাবো 91,000 টাকা। এই 91,000 টাকা কি, আমি 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ব্যয় করছি মোট 91,000 টাকা। তাহলে আমি 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই হিসাব করে আমার আয় হয়েছে 1,20,000 টাকা, আমার ব্যয় হয়েছে 91,000 টাকা। এখন আমি যদি আয় থেকে ব্যয় বিয়োগ করি, তাহলে আমাদের কারবারে আয় বেশি ব্যয় কম, তাহলে যে টাকাটা পার্থক্য বের হবে 29,000 টাকা। এই 29,000 টাকা আমার প্রতিষ্ঠানে কি প্রকাশ করবে, নিট আয়। আমি লিখবো অপেক নিট আয়।
তাহলে নিট আয় আমার কত টাকা, 29,000 টাকা দিয়ে বক্স করে দেবো। তাহলে আমি এটা একটু রাখি, 29,000 টাকা আমাদের নিট আয়। তাহলে আমি খুব সহজেই আয় বিবরণী প্রস্তুত করতে পারলাম। আমি এক্স্যাক্টলি সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীটা এইভাবে প্রস্তুত করব খুব সহজে। ওকে, তাহলে আমরা খ শেষ করলাম। এখন আমি গ করব। গয় কি বলছে, 2022 সালের 31 তারিখে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। আমরা আর্থিক অবস্থা বিবরণী কেন প্রস্তুত করি? আমরা আর্থিক অবস্থা বিবরণী এই জন্য প্রস্তুত করি, একটা নির্দিষ্ট তারিখে একটা প্রতিষ্ঠানে কত টাকার সম্পদ আছে, কত টাকার দায় আছে এবং কত টাকার মালিকানা সত্ত্ব আছে এটা জানার জন্য। আর্থিক অবস্থার বিবরণী বলতে এক্স্যাক্টলি আমরা মৌলিক হিসাব সমীকরণকে বুঝি। তার মানে একটা নির্দিষ্ট তারিখে আমার প্রতিষ্ঠানে কত টাকার এ আছে, কত টাকার এল এবং ওই আছে, এ এবং এল প্লাস ওই এটা ইকুয়াল। মৌলিক হিসাব সমীকরণ কি বলতেছে, একটা কারবারে মোট যত টাকা সম্পদ থাকে তার বিপরীতে তত টাকার দায় এবং মালিকানা সত্ত্ব থাকে। এটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তার মানে একটা নির্দিষ্ট তারিখে, সেই নির্দিষ্ট তারিখটা কি, হিসাব করে শেষের দিন। হিসাব করে শেষের দিনে আমাদের কারবারে মোট কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় আছে, কত টাকা মালিকানা সত্ত্ব আছে, এটা জানার জন্যই মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। এই ধারাবাহিকতায় এই অঙ্কেও তার ব্যতিক্রম না। আমাকে রাজশাহী বোর্ড 2023 সালের 1 নম্বর প্রশ্নের গয়ে বলছে যে আমাদের যে প্রতিষ্ঠান আছে তার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এই জন্য আমরা কি করব, আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমি প্রথমে এর মান নির্ণয় করব। এ মানেতে আছে অর্থাৎ সম্পদ, আমি তাই লিখবো সম্পদ সমূহ। যেহেতু আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী অধ্যায়টা করতেছি, এই এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, আমরা সম্পদটাকে আমরা তিনটা শ্রেণীতে বিন্যস্ত করব। সেটা হচ্ছে চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, আর এটা হচ্ছে স্থায়ী সম্পদ। আবার এটা যদি যৌথ মূলধনী কারবার হতো তখন এটা 4টা শ্রেণীতে বিভক্ত করতাম। এই তিনটা তো থাকতোই থাকতো, অলিক সম্পদ নামে আমাদের একটা আরেকটা সম্পদ হিসেবে সম্পদের শ্রেণী বিন্যস্ত হতো, কিন্তু এখানে হবে না। আমরা এখানে কি করব, আমরা সম্পদগুলোকে 3টা শ্রেণীতে বিভক্ত করব। প্রথমে লিখব চলতি সম্পদ। চলতি সম্পদ, আর এই চলতি সম্পদের মধ্যে আমরা বিভিন্ন ম্যাথ যখন সলভ করব আমরা নরমালি চলতি সম্পদ 8টা পাবো। এই চলতি সম্পদ 8টার মধ্যে প্রথমে যে 4টা চলতি সম্পদ পাবো এটা রেওয়ামিল থেকেই পাবো। এটা কখনোই সমন্বয়ে থাকে না। সমন্বয়ে তার কাজ থাকতে পারে কিন্তু মূল দফাটা রেওয়ামিলে থাকবে। 4টা কি কি, প্রথমেই নগদ তহবিল বা হাতে নগদ, এটা অলওয়েজ রেওয়ামিলে থাকবে। এটা সমন্বয়ে কাজ থাকতে পারে বাট এটা রেওয়ামিলে থাকবে। তাহলে প্রথমে আমি দেখতেছি নগদ তহবিল আছে, আমি লিখবো নগদ তহবিল। নগদ তহবিল আমাদের কত টাকা আছে, 25,000 টাকা। সমন্বয়ে কাজ নাই তাই দিতে হয়ে লিখবো। আমাদের 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে আমরা রেওয়ামিলে দেখবো ব্যাংক জমা আছে কিনা। আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কে কোনো ব্যাংক জমা নেই। যদি ব্যাংক জমা থাকতো এটা রেওয়ামিলে থাকবে, আমি রেওয়ামিল থেকে ব্যাংক জমা এখানে লিখে ফেলতাম। তারপরে 3 নম্বরে আমি আনবো প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এটা অলওয়েজ রেওয়ামিলে থাকবে। এই অঙ্কে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নেই, যদি থাকতো আমি লিখতাম। তারপরে আমি আনবো প্রাপ্য হিসাব, যদি এই অঙ্কে প্রাপ্য হিসাব থাকে এটা রেওয়ামিলে থাকবে। এই অঙ্কে প্রাপ্য হিসাব নাই তাই আমি রেওয়ামিল থেকে আনতে পারতেছি না। 4টা হয়ে গেল। তারপরে যদি এটা পণ্যের প্রতিষ্ঠান হতো সমন্বয়ে আমরা সমাপনী মজুদ পণ্য পেতাম। যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান 5 নম্বর দফা অর্থাৎ সমাপনী মজুদ পণ্য এই অঙ্কে নেই, তাহলে 5টা বাতিল। 5টার মধ্যে কিন্তু একটা লিখে ফেললাম। 6 নম্বরে আমি যেটা আনবো রেওয়ামিল এবং সমন্বয় দুই জায়গা থেকে হতে পারে, সেটা অগ্রিম ব্যয় সমূহ। এই অঙ্কে আমরা যেমন দেখতেছি অগ্রিম বীমা, আমরা লিখবো অগ্রিম বীমা। আর অগ্রিম বীমার আমরা কাজ করছি সেটা কি, আমাদের অগ্রিম বীমা রেওয়ামিলে ছিল 24,000 টাকা। এই 24,000 টাকা ছিল 3 বছরের জন্য। 3 বছরের মধ্যে 1 বছরের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে 24,000 টাকার মধ্যে আমি 1 বছরের সেবা নিয়ে নিছি, তাই আমার 24,000 মধ্যে 8,000 টাকা মাইনাস যাবে। তাহলে এখন আমাদের অগ্রিম কত আছে, 16,000 টাকা। কারণ আমার তো 1 বছরের সেবা নেওয়া হয়ে গেছে, তাহলে ওই 1 বছরের একটা আয়ের ব্যয় রূপান্তরিত হয়েছে। তাহলে এখনো অগ্রিম হিসেবে কত আছে, 16,000 টাকা। এটা পরবর্তী 2টা বছরে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে। আমাদের 6 নম্বর দফা হিসেবে লেখা শেষ। 7 নম্বর দফা হিসেবে যেটা আমি আনবো সেটা হচ্ছে বকেয়া আয় সমূহ। আমরা কি এই অঙ্কে কোনো আয় বকেয়া দেখতেছি আছে? আমাদের এই অঙ্কে পুরো অঙ্কে কোনো আয় বকেয়া নেই, কারণ কোনো আয় যদি বকেয়া থাকতো বা অনাদায়ী যদি আয় থাকতো আমরা কিন্তু রেওয়ামিল বা সমন্বয় পেয়ে যেতাম। 8 নম্বরে আমি যেটা আনবো সেটা হচ্ছে অব্যবহৃত মণিহারি বা অব্যবহৃত সাপ্লাই বা সমাপনী মণিহারি বা সমাপনী সাপ্লাইস। এই অঙ্কে কিন্তু আছে। এই অঙ্কে সাপ্লাই ছিল 20,000 টাকা। সাপ্লাইস মানে কি, ব্যবহারযোগ্য দ্রব্য বা বস্তু যেটা চলতি বছরে কিছু না কিছু ব্যবহৃত হবে। তাহলে আমাদের সাপ্লাই ছিল 20,000 টাকা। তার মধ্যে আমরা সমন্বয় দেখতেছি যে বছর শেষে সাপ্লাইস মজুদ আছে 10,000 টাকা। এই যে 20,000 টাকার মধ্যে বছর শেষে যে মজুদ 10,000 টাকা আছে, এই 10,000 টাকা চলতি বছরে অব্যবহৃত বা সমাপনী, তাই আমি লিখবো সমাপনী সাপ্লাইস। সমাপনী সাপ্লাইস আমার কত টাকা, 10,000 টাকা। এইটা আমাদের চলতি সম্পদ হিসেবে আছে। ওকে, এরপরে কি আমরা কোনো চলতি সম্পদ দেখতেছি? আর তোমাদের কোনো চলতি সম্পদ নেই। 8টার মধ্যে তো আমরা এখানে মাত্র 3টা পাইলাম।
তাহলে আমরা এখন এখানে যোগ করে দেবো। তাহলে আমি যদি যোগ করি, এখানে আমরা দেখতেছি 30, 41, 51,000। এই 51,000 টাকা আমরা তৃতীয় ঘরে লিখবো, আমাদের আর কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা দেখবো আমাদের রেওয়া মিলে কোথাও দীর্ঘমেয়াদী সম্পদ আছে কিনা। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে আমরা কিন্তু বিনিয়োগকে বুঝি। আমরা পুরো অঙ্কে দেখতেছি আমাদের কোনো বিনিয়োগ নেই, তাহলে আমি আর দীর্ঘমেয়াদী সম্পদ শিরোনামটা লিখবো না। এখন আমরা সর্বশেষে বা পরিশেষে আমরা লিখবো স্থায়ী সম্পদ। এখন স্থায়ী সম্পদ আমাকে রেওয়া মিলে পুস্তক মূল্যে লিপিবদ্ধ করতে হয়। তাহলে প্রথমে দেখছি ভূমি, তাহলে প্রথমে লিখবো ভূমি। তাহলে ভূমি বা জমি এর কিন্তু পুস্তক মূল্য নির্ণয় করতে হয় না। পৃথিবীতে একমাত্র একটা স্থায়ী সম্পদ যার অবচয় বা ক্ষয় নেই, সেটা ভূমি। কেন অবচয় নেই? কারণ এর কোনো আয়ুষ্কাল নেই। কারণ জমির দাম কমে না, উল্টো বেড়ে যায়। তাহলে এর অবচয় নির্ণয়ের কোনো সম্ভাবনাও নেই। কেন নেই? কারণ এর কোনো আয়ুষ্কাল নেই। তাহলে ভূমি আমরা অলওয়েজ দ্বিতীয় ঘরেই লিখবো, 1,50,000 টাকা। ভূমির পর আমরা কি লিখতেছি? আমার আছে অফিস সরঞ্জাম 7 লক্ষ টাকা। এটাকে আমি সংক্ষেপে সরঞ্জাম নামে লিখি, তুমি অফিস সরঞ্জামে লিখবা সরঞ্জাম। সরঞ্জাম লিখবো 7 লক্ষ টাকা। এখানে পুস্তক মূল্য লিখবো। এই বছরে কি আমাকে সমন্বয়ে অফিস সরঞ্জাম অবস্থা নির্ণয় করতে বলছে, বা রেওয়া মিলে কি পুঞ্জীবিত অবস্থায় আছে? যেহেতু নেই, তাই আমি সরঞ্জাম একদম দ্বিতীয় ঘরে লিখবো 7 লক্ষ টাকা। থাকলে আমি এটা প্রথম ঘরে লিখে পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করতাম। এরপরে লিখবো আমি আসবাবপত্র। একই সিস্টেম, এর আমরা অবস্থায় নির্ণয় করি নাই বা রেওয়া মিলে পুঞ্জীবিত অবস্থায় নেই। তাহলে পুস্তক মূল্য যত টাকা আছে ততই। তাহলে আমি লিখবো 1,70,000 টাকা। আমাদের আর এখানে কিন্তু স্থায়ী সম্পদ নেই। তাহলে যেগুলো যেগুলো স্থায়ী সম্পদ ছিল সবগুলো লেখা হয়ে গেল। এখন আমি এগুলাকে যোগ করব। আমি যে যোগ করি একটু দেখি, 1 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, এখানে 1,20,000। তাহলে 10 লক্ষ আমি পাবো 20,000। এই 10 লক্ষ 20,000 আমাদের হচ্ছে স্থায়ী সম্পদের যোগফল। তাহলে আমাদের কিন্তু সম্পদগুলো লেখা একে একে শেষ। প্রথমে আমি চলতি সম্পদ হিসেবে পেলাম 51,000, আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ নাই লিখলাম না। তারপরে স্থায়ী সম্পদ হিসেবে পেলাম 10,20,000। এখন আমি যদি এদেরকে যোগ করি, আমরা পাবো 10,71,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অতএব মোট সম্পদ, যেটাকে আমরা এ নামে জানি। সংক্ষেপে বোঝার জন্য এটা এ দিলাম। তাহলে আমাদের সম্পদ লেখা হয়ে গেল। যেহেতু আমার এখানে স্পেস নাই, আমি একটু মিশে দিচ্ছি, দিয়ে লিখবো আমরা এল প্লাস ওই, অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব। এগুলো আমরা মিশালাম। আমি একটু টুকে রাখি, আমরা সম্পদ কত পেলাম? 10,71,000। এখন আমরা লিখলাম আমাদের ডান দিকের উপাদান এল প্লাস ওই, মানে দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব, এই দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে দুইটা পার্ট আছে, প্রথমে দায়, তারপরে মালিকানা সত্ত্ব। এখন এই দায় আবার দুই প্রকার। আমরা দায়কে চলতি দায় হিসেবে লিখবো এবং দীর্ঘমেয়াদী দায় হিসেবে লিখবো। এখন চলতি দায়ের মধ্যে আমরা নরমালি সচরাচর 5টা দফা পাবো। এই চলতি দায়ের মধ্যে প্রথমে আমরা চেক করবো রেওয়া মিলে ব্যাংক জমাতিরিক্ত আছে কিনা। অঙ্কে দেখতেছি ব্যাংক জমাতিরিক্ত নাই, চলতি দায়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত পড়ে। তারপরে দেখবো প্রদেয় বিল বা প্রদেয় নোট আছে কিনা। এই অঙ্কে নেই। প্রদেয় বিল বা প্রদেয় নোট মানে মানুষ আমার কাছে টাকা পাবে, এটা স্টামে লেখা আছে, এটাকে বলে প্রদেয় বিল বা প্রদেয় নোট। তারপরে প্রদেয় হিসাব, মানুষ আমার কাছে মৌখিক ভিত্তিতে টাকা পাবে, এটা আমাদের আছে। প্রদেয় হিসাব 53,000 টাকা। আমি লিখবো 53,000 টাকা, লিখে ফেললাম। প্রদেয় হিসাব 53,000 টাকা। প্রদেয় হিসাব মানে কি? আমি মৌখিক ভিত্তিতে মানুষের কাছে পণ্য ক্রয় বাবদ ঋণী আছি। ওকে, 3 নম্বর দফা হয়ে গেল। তারপরে আমি দেখবো বকেয়া ব্যয় আছে কিনা। আমাদের অঙ্কে বকেয়া ব্যয় আছে, দুইটা আছে। প্রথমে সময়ের নাম্বার 4 আছে বকেয়া বেতন, আমি লিখবো বকেয়া বেতন। বকেয়া বেতন আমাদের কত আছে? বকেয়া বেতন আছে 7,000 টাকা, এটা দ্বিতীয় লিখলাম। তারপরে আমাদের আরেকটা ব্যয় বকেয়া আছে। এখন প্রশ্ন করতে পারো স্যার দেখা তো যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না, কারণ সমন্বয় 1, 2, 3, 4 ওই ব্যয়টা বকেয়া নেই। এখানে কোথায় আছে? আমরা কয় বের করছি। কয় আমাকে কি নির্ণয় করতে বলছে? বন্ধকি ঋণের প্রদেয় সুদ। আমরা এই যে 4 লক্ষ টাকা ঋণ নিছি 10% সুদে, 4 লক্ষ টাকা 10% আমরা কিন্তু বের করে 40,000 টাকা পেয়েছিলাম। এই 40,000 টাকা আমি মাসে রূপান্তর করে আমরা কিন্তু 20,000 টাকা বের করছি। এই 20,000 টাকা এই বছরে আমার কিন্তু প্রদত্ত সুদ, তার মানে আমাকে সুদ দিতে হবে 20,000 টাকা। আমরা রেওয়া মিলে দেখতেছি ঋণের সুদ আমি 1 টাকা নগদ দেইনি। তার মানে আমি যে এই বছর 20,000 টাকা ঋণের সুদ দিব, দেওয়া উচিত বা দিতে হবে, আমি কি এই বছর ঋণের সুদ বাবদ 1 টাকাও দিছি? তার মানে কি পুরোটাই আমার বকেয়া আছে। এই যে ঋণের সুদ 20,000 টাকা পুরোটাই বকেয়া আছে, তাহলে হিসাবকাল শেষে আমাকে এটাকে চলতি দায় হিসেবে দেখাতে হবে। তাই আমরা লিখবো বকেয়া ঋণের সুদ। তাহলে বকেয়া ঋণের সুদ কত টাকা লিখবো? 20,000 টাকা। ওকে, এরপরে আমাদের আরেকটা চলতি দায় আছে। আমরা কিন্তু 4টা ধাপ অর্থাৎ 4টা দফা পর্যন্ত নিয়ে নিলাম। 5 নম্বর দফা হিসেবে আমরা আনবো
অগ্রিম আয় বা অনুপার্জিত আয় আমাদের আমলে কিন্তু আছে। এই যে অনুপার্জিত সেবায় 36,000 টাকা, এটা মানে কি বললাম আমি, যে প্রতিষ্ঠান কাস্টমারদের কাছ থেকে সেবা প্রদান করার শর্তে অগ্রিম টাকা নিছে 36,000 টাকা। কাস্টমাররা প্রতিষ্ঠানের কাছে কত টাকা সেবা পাবে? 36,000 টাকা সেবা পাবে। এই 36,000 টাকার মধ্যে অলরেডি প্রতিষ্ঠান কিন্তু 24,000 টাকা সেবা দিয়ে দিছে। এখনো প্রতিষ্ঠান কাস্টমারদের কাছে কত টাকার সেবা বাবদ ঋণী আছে? 12,000 টাকা। এই 12,000 টাকা অনুপার্জিত সেবা আয় হিসেবে আছে। তাহলে অনুপার্জিত সেবা আয়, তাহলে আমাদের ছিল কত? 36,000। তার মধ্যে সেবা দিচ্ছি কত? 24,000। এখনো প্রতিষ্ঠান ঋণী আছে কত? 12,000। এই 12,000 টাকা কবে সেবা দেওয়ার মাধ্যমে ঋণটা পরিশোধ করবে? পরবর্তী বছরে গিয়ে। যতদিন পরিশোধ করেনি ততদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান ঋণটা চলতি দায়। তাহলে চলতি দায় লেখা শেষ। এখন আমি এগুলাকে একে একে যোগ করব। আমি যদি যোগ করি, আমি যোগফল পাবো 53,000 যোগ 7,000 যোগ 20,000 যোগ 12,000। আমি যোগ করলে পাবো 92,000 টাকা। এটা হচ্ছে আমাদের চলতি দায়। এখন আমরা এই অঙ্কে যদি দেখি, আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে। আমি শিরোনাম লিখবো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় আন্ডারলাইন করব। এই দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা ঋণ বা ঋণপত্রকে বুঝি। আমি সংক্ষেপে বন্ধকি ঋণ না লিখে সংক্ষেপে 10% ঋণ লিখলাম। 10% ঋণ। তোমরা কিন্তু খাতায় পুরোটাই লিখবা। 10% ঋণ এই প্রতিষ্ঠান কত নিছে? 4 লক্ষ টাকা নিছে। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় প্রতিষ্ঠানের জন্য। ওকে, হয়ে গেল। এরপরে আমি লিখবো মালিকানা সত্ত্ব। নরমালি আমাকে আর্থিক বিবরণী অধ্যায়ে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলে। এখানে কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলেনি। যেহেতু প্রস্তুত করতে বলেনি, আমি এক্সট্রা এটা প্রস্তুত করবো না। করে আমি এর ভিতরে দেখাবো, আর্থিক অবস্থার বিবরণী ভিতরে দেখাবো। আমি শিরোনাম লিখবো মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বতে আমি কি আনবো? মালিকানা সত্ত্ব বলতে কি বুঝি আমরা? মালিকানা সত্ত্ব বলতে বুঝি এই যে আমার 10,71,000 টাকা যে এই বছরে সম্পদ আছে, এই সম্পদের মধ্যে আমি মালিক, আমার অংশ কত? আমি মালিক, আমার অংশ কত? এটা নির্ণয়ের জন্য আমি কি কি দফা ব্যবহার করব? আমি আমার প্রতিষ্ঠানে দেখবো মূলধন কত, আমার প্রতিষ্ঠানে কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, এবং আমি মালিক, আমি কত টাকা উত্তোলন করছি, এই দফাগুলো আমি দেখবো। আমরা প্রথমেই মূলধন আনবো। আমাদের প্রত্যেকটা প্রশ্নে দেওয়া মিলে মূলধন থাকবে। এই মূলধনটা কি মিন করে? যে এই হিসাবকাল কত টাকা মূলধন দ্বারা শুরু হয়েছে, এটা প্রারম্ভিক মূলধন। তাই আমি লিখবো রেওয়ামিলের মূলধনটা, এটাকে প্রারম্ভিক মূলধন নামে লিখবো। প্রারম্ভিক মূলধন, রেওয়ামিলটা কিন্তু প্রারম্ভিক মূলধন। তাহলে ছিল কত? 5,50,000 টাকা। এটা প্রারম্ভিক মূলধন ছিল। তাহলে 5,50,000 টাকা নিয়ে আমি এই হিসাবকালটা শুরু করছি। এখন আমি যে 2022 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত 1 বছর ব্যবসা করলাম, ব্যবসা করার ফলে কারোর লাভ কত হয়েছে? 29,000 টাকা। এই লাভটা আমি মালিক, আমার। যেহেতু মূলধনও আমার, লাভও আমার, তাহলে মূলধনের সাথে লাভ যোগ হয়ে যাবে। তাই আমরা কি করি? নিট লাভ যোগ করি। কত টাকা? 29,000 টাকা। এখন যদি ক্ষতি হইতো, ক্ষতি মানে কি? মূলধন থেকে ঘাটতি। তাহলে আমি 5,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি, ব্যবসা করার ফলে আমার লস হয়েছে, মানে মূলধন কমে গেছে। তখন আমি নিট ক্ষতি বিয়োগ করি। ওকে, তাহলে আয় হলে যোগ করি, ক্ষতি হলে বিয়োগ করি। এরপরে আমি যোগফলটা নিচে নামাবো কিনা এটা নির্ভর করবে আমার প্রশ্নের উত্তরণ আছে কিনা। যদি উত্তরণ থাকে আমি আবার বিয়োগ করব, যদি উত্তরণ না থাকে তো বিয়োগ করবো না। যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, পণ্য উত্তরণ থাকার কোনো সুযোগ নেই। তাহলে আমরা দেখতেছি এই অঙ্কে কোথাও উত্তোলন নেই, কোনো জায়গায় উত্তোলন নেই, রেওয়ামিলে কিন্তু উত্তোলন নেই। যেহেতু উত্তোলন নেই, আমি বিয়োগ, এটা এখন যোগফলটা আমি তৃতীয় ঘরে নিয়ে যাবো। তাহলে আমি যোগফল দেখতেছি 5,79,000। এবার আমরা কিন্তু এই দুইটা হচ্ছে আমার দায়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে আমি যদি যোগ করি, আমাদের 10,71,000 মিলে কিনা। যদি মিলে যায় তাহলে অবশ্যই 100% ইনশাআল্লাহ আমার অঙ্কটা সঠিক। তাহলে আমি যোগ করি 92,000 যোগ 4 লাখ যোগ 5,79,000 যোগ করলে ওকে মিলে গেছে, আলহামদুলিল্লাহ 10,71,000। এই যে মিলে গেল 10,71,000, এটাকে লিখবো মোট দায় ও মালিকানা সত্ত্ব। তার মানে এই দেখো 10,71,000 টাকা। তার মানে আমাদের মৌলিক হিসাব সমীকরণ মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা এভাবেই মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা খুব সহজে ক খ গ করলাম। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।